লাল সবুজের গাড়ি, যেটাতে লেখা আছে সবার আগে বাংলাদেশ। এবং আমরাও সংবাদকর্মী হিসেবে এটুকু প্রত্যাশা করবো যে সবার আগে বাংলাদেশ। সেই জনসভাস্থলে তারেক রহমানের বহনকারী গাড়িটি প্রবেশ করছে। আমরা সেই গাড়িটা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে 300 ফিটে। 300 ফিটে তার যে গাড়ি বহর, তার দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে গেছেন, অসংখ্য মানুষ। সেই অসংখ্য মানুষের স্রোতের মধ্যে প্রবেশ করছেন তারেক রহমান। এবং এখান থেকে মঞ্চ দেখাই যায় না বলতে গেলে, দীর্ঘ অনেক দূরে মঞ্চ করা হয়েছে। এবং আজকে ঠান্ডা দিন, কুয়াশাচ্ছন্ন দিন। সেই কুয়াশাচ্ছন্ন দিনে তারেক রহমান বাংলাদেশে আসলেন এবং তিনি আসার মাধ্যমে সবাই আশা করছেন যে বাংলাদেশের রাজনীতিতে যে মেঘ জমেছে সেটি আসলে কেটে যাবে। যে দীর্ঘ নেতৃত্ব একটা খরার মধ্যে ছিল বিএনপি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কেননা নেতা ছিলেন প্রবাসে, আর তাদের সবার উপরে যে যিনি বিএনপি চেয়ারপারসন, তিনিও শারীরিক অসুস্থতার কারণে দলকে হয়তো সেই রকম পর্যাপ্ত সময় দিতে পারেননি। সেই জায়গাটার অবসান ঘটবে। অর্থাৎ বড় দল হিসেবে, বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে বিএনপির প্রতি মানুষের যে প্রত্যাশা, সেটি পূরণে তারেক রহমানের আগমন অনেক বড় ভূমিকা পালন করবে, সেটি আসলে সাধারণ মানুষ প্রত্যাশা করেন। গাড়ি ঢুকে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে জনারণ্যে ঢুকে গেছে গাড়িটি। এবং সেই গাড়ির দুই পাশে মানুষ তার আবেগের বহি প্রকাশ করছেন। এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই বেশ নিরাপত্তা, কড়া নিরাপত্তায় গাড়িটি প্রবেশ করছে। অসংখ্য মানুষের মধ্য দিয়ে ধীরে ধীরে গাড়িতে প্রবেশ করছে তারা, এবং তিনি কিন্তু একেবারে সামনে বসেছেন। তিনি একটি সোয়েটার গায়ে রয়েছেন, সেই পোশাকে তিনি বেড়ে বেড়ে মানুষের ভালোবাসার উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আসলে একজন ব্যক্তি মানুষের জন্য এত মানুষের ভালোবাসার উত্তর হয়তো দেওয়া সম্ভব নয়, কিন্তু হৃদয় দিয়ে ধারণ করা সম্ভব। তারেক রহমানের এয়ারপোর্টের বাইরে এসে তার যে ছবিটি আমরা দেখেছি, যে তিনি দেশের মাটি হাত দিয়ে স্পর্শ করেছেন, খালি পায়ে বিমানবন্দরের বাইরে মাটিতে পা রেখেছেন। তিনি আসলে তার মানবীয় যে আবেগ, সেই আবেগের মাধ্যমে দেশবাসীর যে ভালোবাসা, সেটার জবাব দেওয়ার চেষ্টা করেছেন। এখন দেখার বিষয় হলো সামনের দিনের রাজনীতিতে কতটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন জনাব তারেক রহমান। সামনের দিনের রাজনীতিতে যে ইতিবাচক পরিবর্তন না আশা করছেন, সেই আশা আসলে কতটা পূরণ হয়। কেননা মানুষ যে জুলাই আন্দোলনে রাস্তায় নেমে এসেছিল, আমরা দেখেছিলাম যে জুলাইয়ের সময়ে আবার বৃদ্ধ বনিতা, যেটিকে বলা যায়, নারীরা তার শিশুকে কোলে নিয়ে এই রাস্তায় নেমেছিলেন। সেটির প্রত্যাশাই ছিল একটি নতুন বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি শোষণমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের জনাব তারেক রহমানের অবস্থান, অথবা জনাব তারেক রহমানের নেতৃত্ব কিন্তু অনেকটাই পথ বাতলে দেওয়ার মতো। আরো রাজনৈতিক দল আছে, কিন্তু বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করবে, এটি আসলে মানুষ প্রত্যাশা করেন। গাড়ি বহর কিন্তু একেবারে বলা যায় যে জনগণের মধ্যে চলে গেছে। আরো কিছুটা এগোতে হবে, আরো অনেক সামনে যাওয়ার পরে মঞ্চে নামবেন তারেক রহমান। মানুষের সমাগমের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে, কেননা এই জায়গায় আছে মানুষের ভিড় সবচেয়ে বেশি, যে কারণে গাড়ি দাঁড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি দর্শকদের। গাড়ি একেবারেই দাঁড়িয়ে গেছে এবং সেখান থেকে ধীরে ধীরে মঞ্চ থেকে এগোতে আরো সময় লাগবে। যদি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, জনাব তারেক রহমান গতকাল হিথ্রো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। আমরা একজন প্রফেসর পেয়েছিলাম, যিনি তার সঙ্গে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। তার কাছে আমরা শুনছিলাম জনাব তারেক রহমান কিন্তু পুরোটা সময় তিনি আবেগে ভাসছিলেন এবং তিনি কথা বলেছেন কম, ফেসবুকে বা বিভিন্ন ভাবে তিনি চেষ্টা করেছেন এই যে স্মরণীয় দিনটি, এটাকে তিনি ধারণ করতে চেষ্টা করেছেন। এবং তিনি শেষ পর্যন্ত দীর্ঘ সময় পর দেশের মাটিতে পা রাখতে পেরেছেন। তিনি নিজেও আপ্লুত হয়েছেন, সাধারণ মানুষকে তিনি আপ্লুত করেছেন।
তারেক রহমানকে বহনকারী বাসটি অনেকটাই ভেতরে চলে গেছে, জনগণের ভেতর দিয়ে খুব ধীরে ধীরে এগোতে হচ্ছে বাসটিকে। তিনজকিতে আমরা জনসমাগম দেখছি, জনসমাগমের মধ্যে তারেক জিয়ার গাড়ি বহর এগিয়ে চলছে মঞ্চের দিকে, যেখানে গিয়ে তিনি কথা বলবেন মানুষের জন্য। অপেক্ষার অবসান ঘটাবেন তার দুটো কথার মাধ্যমে, যেটার জন্য দীর্ঘ সময় অপেক্ষা। সারা দেশ থেকে বিএনপি নেতা কর্মীরা এসেছেন, সারা দেশ থেকে সাধারণ মানুষ এসেছেন জাতীয় পতাকা হাতে, বিএনপির দলীয় পতাকা হাতে। তারা চান যে এই যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশার মতো কথা বলে যেমন তারেক রহমান বলবেন, এবং ধীরে ধীরে গাড়ি বহরটি কিন্তু মঞ্চের কাছাকাছি এগিয়ে যাচ্ছে, আমাদের দৃষ্টি সীমা বাইরে চলে যেতে শুরু করেছে। এবং সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, তারা নিশ্চয়ই তারেক রহমান মঞ্চে পৌঁছানোর পর সেখানকার মানুষের আবেগগুলি জানাবেন। আমরা একটু স্টুডিওতে ফিরতে চাই, এই মুহূর্তে আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। ফেরদৌস, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী ফেরদৌস রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ৩০০ ফিটে ইতিমধ্যে গাড়ি ঢুকে গেছে, কিন্তু তীব্র জনস্রোতের জন্য সমাবেশ স্থলের কাছাকাছি যেতে বেগ পেতে হচ্ছে আসলে এই গাড়ি বহরের। আমরা আপনাদেরকে সকাল থেকে জানাচ্ছিলাম আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা, এবং সেই সাথে তার নেতা কর্মীদের যে তীব্র উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে, এবং গতকাল রাত থেকেও কিন্তু তারা জড়ো হতে শুরু করেছেন সমাবেশ স্থলের কাছাকাছি আসতে একটু নেতাকে এক নজর দেখার জন্য। আমরা যদি দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে এই যে তারেক রহমানের প্রত্যাবর্তন, তাকে ঘিরে অন্য রাজনৈতিক দলের নেতারা কি বলছেন সে প্রসঙ্গেও আপনাদেরকে জানাতে চাই। তার প্রত্যাবর্তন নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক পাতায় সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম নেতা সার্জিস আলম। নতুন বাংলাদেশে তারেক রহমানকে তিনি স্বাগত জানিয়েছেন। সার্জিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় ১.৫ যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই। দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন, এবং তিনি ইতিমধ্যেই লিখেছেন যে পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক যে লড়াই, সেই পথে আধিপত্যবাদ বিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ করার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই আমাদের প্রত্যাশা। স্বাগতম। আমরা সার্জিস আলমের কথা আপনাকে বলছিলাম, এবং সেই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের কথা যদি আপনাদেরকে জানাতে চাই, ডক্টর শফিকুল ইসলাম তার ফেসবুকে লিখেছেন যে জনাব তারেক রহমান সপরিবারে সুস্বাগতম। এই যে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পরে আমরা রাজনৈতিক একটা ইতিবাচক ধারাও দেখতে পাচ্ছি। ১৭ বছর পর যে দলের নেতা দেশে ফিরছেন, অন্য দলগুলোর নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন দেশে, এবং ঐক্যবদ্ধভাবে যে বাংলাদেশ গড়ার চেষ্টা তারা রাখছেন, প্রত্যাশা তারা করছেন, এটাও কিন্তু নতুন বাংলাদেশের এক অনন্য অর্জন আমরা আসলে বলতে চাই। আমরা দেখছিলাম যে তারেক রহমানকে এক নজর দেখার জন্য নেতাকর্মীদের উচ্ছ্বাস, এবং আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তারেক রহমানের কাছে আসছেন, তাকে দেখা দিচ্ছেন। তারই আসলে পরিপ্রেক্ষিতে একজনের কথা আপনাদেরকে না বললেই নয়। রাজনীতি যখন অনেকের কাছে ক্ষমতার হিসাব, ঠিক তখন ইউনূস হাওলাদারের কাছে রাজনীতি মানে ভালোবাসা, রাজনীতি মানে ত্যাগ আর বিশ্বাস। সেই বিশ্বাসের প্রতীক হিসেবে ধানের শীষের আদলে তিনি পোশাক পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন। এবং ইউনূস হাওলাদারের কথা যদি আমরা বলতে চাই যে বিএনপির একনিষ্ঠ ভক্ত তিনি। ইতিমধ্যেই খিলক্ষেত ৩০০ ফিট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আয়োজিত যে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে অংশ নেওয়ার জন্য তিনি ২ দিন আগেই পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রাম থেকে ঢাকায় রওনা হয়েছিলেন ইউনূস হাওলাদার। ধানের শীষের প্রতীক সংবলিত পোশাকটি শুধু একটি ব্যতিক্রমী সাজি নয়, বরং এটি তার দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, নির্যাতন সহ্য করা দিনগুলো এবং বিএনপির প্রতি তার অটল যে আনুগত্য, তার
নীরব ভাষ্য হিসেবে আসলে আমরা দেখতে পাচ্ছি। স্থানীয়রা কিন্তু জানিয়েছেন যে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ইউনূস হাওলাদার বর্তমানে শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের দমনপীড়নের মধ্যেও তিনি রাজপথে ছাড়েননি আমরা যতটুকু জানি।